নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি এই গরমে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো আজকে 21শে মে, এখন বিকেল 4:30 মতো বাজে। আমরা সকাল থেকে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া কাজ বাজ সব গুছিয়ে নিয়ে আজকে একটা জায়গায় যাচ্ছি। আজকে একটি বিশেষ দিন। আজকের দিনটাতেই আমাদের পরিবারের সবচেয়ে প্রিয় মানুষটি, সবচেয়ে কাছের মানুষটি আমাদের ছেড়ে চিরতরে বিদায় নিয়েছিল। মানুষটি আর কেউ নয়, আমার দিদা জাজির আম্মা। তো এখনও যেন মনে হয় সেদিনের কথা, এখনও যেন বিশ্বাস হয় না যে মানুষটি নেই। দেখতে দেখতে আজ একটা বছর হয়ে গেল। তো আমাদের যেটা রিচুয়ালস সেটা হচ্ছে কবরস্থানে যাওয়া, সেখানে তার উদ্দেশ্যে একটু প্রার্থনা করা এবং মোমবাতি, মালা, ফুল ইত্যাদি দেওয়া। তো সেটাই করতে যাচ্ছি। আর ও বাড়ি থেকে মা, ভাই, ভাইয়ের বউ ওরা অলরেডি চলে গেছে অনেক দুপুর দুপুর। খুব রোদ আর খুব গরম, তাই জন্য আমরা বেশি তাড়াতাড়ি বেরোইনি। আমার পাড়ার চেনা রাস্তা পার হয়ে এখন আমরা টালিগঞ্জের এমআর বাঙুর হসপিটালের পাশেই হচ্ছে আমাদের এই টালিগঞ্জের কবরস্থান। এই যে দেখা যাচ্ছে এমআর বাঙুরের সাদা গেটটা, আর আমরা এখন সিগন্যালে দাঁড়িয়ে আছি। ক্রস করে এই রাস্তাটা, সামনে যে রাস্তাটা দেখা যাচ্ছে এই রাস্তাটাতে ঢুকবো। তো চলুন, সিগন্যাল হয়ে গেছে, আমরা এখন সেই রাস্তা দিয়ে সোজা গেলেই একটা চলচ্চিত্র সিনেমা হল আর রয়েছে, সেটাকে ক্রস করলেই সবুজ রঙের গেটে আমাদের টালিগঞ্জ সেমেট্রি। সেখানেই আজকে আমার গন্তব্যস্থল। তো একটা বছরে আমাদের ইচ্ছা ছিল বাড়িতে একটু কীর্তন দেওয়া, আর যা পরিমাণে গরম পড়েছে এবং যখন তখন ওয়েদারের যা অবস্থা, বৃষ্টি, তাই জন্য সেটা ক্যান্সেল করতে হলো। তাই আমরা চলে এসেছি কবরস্থানে। ওই যে দেখা যাচ্ছে গেট, অনেক পুরনো এই কবরস্থান। 1942 থেকে এই কবরস্থান প্রতিষ্ঠিত চলছে। এখানে আসলেই একটা মানসিক শান্তি পাই, মনে হয় যেন মানুষগুলো আমাদের পথ চেয়ে ওইখানে বসে আছে আমাদের অপেক্ষায়। আমরা গেলে তারা নিঃশব্দে অনেক কথা বলবে। আর এই গাছগুলো কোনো না কোনো কবরস্থানের পাশে বা উপরে বহু পুরনো কিছু কবর আর জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। তাদের রিলেটিভস, তাদের আত্মীয়রা বোধহয় এখন আর আসে না। সেগুলোকে দেখলাম ভেঙে সরিয়ে দেওয়া হচ্ছে, কারণ দিন দিন কবরের সংখ্যা বাড়ছে, পরিধি কমছে, এরিয়া তো আর বাড়ছে না। তাই জন্য কিছু কবর, এখানেও অনেক কবর ছিল, যে সামনেটা ফাঁকা দেখছেন, এখানটা অনেক কবর ছিল, এগুলো আস্তে আস্তে ভেঙে সরিয়ে দেওয়া হচ্ছে, যেগুলো বহু পুরনো এবং কেউ আসে না, কোনো রক্ষণাবেক্ষণের কোনো দায় দায়িত্ব নেই। দেখা হয়ে গেছে ওদের সাথে, ওরা সমস্ত কর্তব্য সেরে এখন ওরা বাড়ির দিকে রওনা দিচ্ছে, কারণ ওরা না খেয়ে রয়েছে। প্রচণ্ড রৌদ্রে গরমে ওদের অবস্থা খুব কাহিল, ঘেমে নিয়ে একেকার। আর প্রচুর জঙ্গল হয়ে গেছিলো আমার বাবা দাদু কবরটাতে, কারণ কিছুদিন দু একদিন বৃষ্টি হওয়াতে গাছপালা ঘাস প্রচুর পরিমাণে বেড়ে গেছে। এখানে সেইভাবে রক্ষণাবেক্ষণ তো হয় না। একমাত্র নভেম্বরের 2 তারিখে যখন আমরা মৃতদের দিনে আসি, সেই দিনটা এই কবরস্থান সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে লাইট টাইট জ্বালিয়ে ব্যবস্থা করা হয়, আর বাকি দিনগুলো এরকমই পড়ে থাকে। তাই আমার দুই ভাইয়েরা অনেক তাড়াতাড়ি এসছিল সেই জঙ্গল পরিষ্কার করতে। কবরগুলির উপর যে ঘাস পাতা জঙ্গল বেড়ে উঠেছিল সেগুলো পরিষ্কার করে মাটি সরিয়ে একটুখানি ফুল মালা দিয়ে রেডি করে তারপরে ওরা গেল। তাই ওরা বিধ্বস্ত এই গরমে রৌদ্রে, তাই ওরা চলে গেল বাড়ি। আর আমরা এখন যাচ্ছি দিদার কবরে। এই বড় গাছটাই সিম্বল, এটা দিয়ে লেফট টার্ন নিয়েই আমার দিদার কবর। এখানে এলে একটা অদ্ভুত অনুভূতি হয় জানেন তো। মনে হয় এই প্রত্যেকটি কবরে তারা যেন আমাদের জন্য ওয়েট করে বসে আছে, আমরা কবে আসব, তার প্রিয়জনদের সঙ্গে তারা আবার একটু দেখা করবে, কথা বলবে। হয়তো তাদের কথা ভাষা আমরা বুঝবো না, আমরা শুনতে পাবো না, তাদের আমরা দেখতে পাবো না, কিন্তু এই যে শেষ স্মৃতিটা, যেখানে আমরা শেষ দিনে তাকে এই কবরে রেখে চলে গেছিলাম, সেটা আমাদের চোখের সামনে ভেসে ওঠে। মনে হয় যেন অশরীরীভাবে তারা হয়তো উঠে বসেছে, আমাদের সাথে কথা বলছে, আমাদের আশেপাশেই কোথাও আছে, আমাদের অনেক আশীর্বাদ করছে, আমাদের ভালোর জন্য অনেক প্রার্থনা করছে।
আমার দিদার, তার ঠিক মাথার কাছে এই কবরটিকে দেখতে পাচ্ছেন। আমার দিদার মৃত্যুর ঠিক আগের দিন এই বাচ্চাটি মারা গেছিল, অনেক ছোট বাচ্চাটি। শোনা গেছে কোল্ড ড্রিঙ্কসের বিষক্রিয়াতেই বাচ্চাটির মৃত্যু হয়, অর্থাৎ কোল্ড ড্রিঙ্কসটি এক্সপায়ার হয়ে গিয়েছিল। কতটা সাংঘাতিক ভাবুন তো। তাই তার পরিবারবর্গ হয়তো গতকাল এসেছিল, এসে তার জন্য চকলেট, তার জন্য মালা, ফুল প্রচুর পরিমাণে কবরটাকে সাজিয়ে দিয়ে গেছে। আজকে এসে আমরা দেখতে পাচ্ছি যে সেই চকলেটটি সেরকম অবস্থাতেই পড়ে রয়েছে। দেখে বেশ খারাপ লাগলো। যাই হোক, আমরা এখন দিদার কবরস্থানে ফুল, মালা, ধূপকাঠি, মোমবাতি এগুলো জ্বালিয়ে তার জন্য একটু প্রার্থনা করব, যেন সে চিরশান্তি লাভ করে, ভগবান তাকে শান্তি প্রদান করুক। এত হাওয়া যে মোমবাতি, ধূপকাঠি জ্বালানোই যাচ্ছে না, তার উপরে মাটি একদম শক্ত হয়ে গেছে। মোমবাতি পোতা যাচ্ছে না, ধূপকাঠি পোতা যাচ্ছে না। যা হোক করে কাঠি দিয়ে একটা জায়গায় একটু ফুটো করে মাটিতে সেগুলোর ব্যবস্থা হলো। তারপরে আমরা একটু প্রার্থনা করলাম, জ্যাজিকে দিয়ে মোমবাতি, ধূপকাঠি দিদার পায়ের কাছে জ্বালালাম, দিয়ে আমরা এবার যাব বাবার কবরের দিকে। এইভাবে দাদুর কবরের দিকেও যাব। চারিটা দিক যা জঙ্গল হয়ে রয়েছে, ভাবছি কিভাবে যাই। কিন্তু একটু আগেই তো মা ওরা এসে ঘুরে গেছে, নিশ্চয়ই একটা পথের রাস্তা বেরিয়েছে, ওরা তো পাড়িয়ে গেছে ঘাস পাতা, একটু নিশ্চয়ই সেই জায়গাগুলো ফাঁকা হয়েছে। তো চলুন, এখন আমরা যাচ্ছি বাবার কবরস্থানের দিকে। কবরস্থানের গেটে ঢুকেই প্রথম আমার দিদার কবরস্থান পড়ে, তারপর বাবার, তারপর ওপারে রয়েছে দাদু। তো দেখুন প্রচুর পরিমাণে কবর, চারিদিকে পাখির ডাক, পাতার আওয়াজ, হাওয়া সব মিলেমিশে একটা শান্ত পরিবেশ। কোনো দিকে কোনো চিৎকার চেঁচামেচি নেই, শুধুই প্রকৃতির সঙ্গে কথা বলছে যেন সেই অশরীরী আত্মাগুলো, যারা এখানে চিরশান্তিতে বিশ্রাম করছে। তো জ্যাজির ভীষণ ভয় করছে এই ঘন ঘাসের মধ্যে দিয়ে হাঁটতে, তো ওকে সঙ্গে নিয়ে আমরা চলে এসেছি বাবার কবরস্থানে। এখানেও কিছুক্ষণ থেকে আমরা আবার দাদুর কবরস্থানের দিকে যাব। খুব গরম, বেশিক্ষণ আমরা থাকবো না। সন্ধেবেলা বাড়িতে গিয়ে আবার দিদার ফটোতে মালা, ধূপকাঠি, মোমবাতি জ্বালিয়ে একটু প্রার্থনা করব বাড়িতে। তো চলুন, এখন আমরা চলে এসেছি বাবার কবরস্থানে। অলরেডি ভাইরা যেহেতু এসেছিল, এখানে ফুলমালা দিয়ে গেছে। আর এই কবরস্থানটা দেখুন নতুন হয়েছে। এরকম আমার বাবার কবরস্থানটা আর দিদার কবরস্থানটা করার ইচ্ছা আছে। দেখা যাক কত দূর কী হয়, 3 ভাই বোনে মিলে করার ইচ্ছা আছে। কদিন বৃষ্টির সাথে একদম দেখা নেই, খুব রোদ্দুর আর প্রচুর টেম্পারেচার, গরমে সেদ্ধ হয়ে যাওয়ার উপায়। গত বছর যখন দিদা এই সময় চলে গেল, তখন হেক্টর এখানে ছিল না, বিদেশে বসে দিদার জন্য খুব কেঁদেছিল। আজ কি পরিস্থিতি দেখুন, হেক্টর এখানে আছে কিন্তু মানুষটি আর নেই, তাকে একটাবারও দেখার বা ছোঁয়ার উপায় আর নেই। এটাই জীবন হয়ে গেছে। এবার আমরা যাচ্ছি দাদুর কবরস্থানের দিকে। আমাদের বাড়ির মধ্যে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ ছিলেন আমার মায়ের বাবা দাদু। দাদু আমাদের সাথেই থাকতেন, দাদু আর দিদা। তো আমাদের এই 4th জেনারেশনের মধ্যে সবার আগে দাদুই প্রথম এইখানে চলে আসেন, মানে আমাদের থেকে চিরবিদায় নিয়ে। তাই দাদুর কবরস্থানটি একটু অন্যদিকে, আর একদমই প্লেন হয়ে গেছে ওখানটায়। তো অনেকটা দিন হয়ে গেছে যেহেতু আমরা আর দাদুর কবরস্থানটি কিনতে পারবো না, তাই জন্য এই অবস্থাতেই রয়েছে। কোনো একদিন হয়তো এখানে আরও একজনকে কবর দিয়ে দেওয়া হবে, তখন আমাদের নিজস্ব জায়গা বলে আর থাকবে না, তখন এসে দূর থেকে তাদের সাথেই এসে একটা প্রার্থনা করে চলে যেতে হবে। জ্যাজি আমার দাদুকে বলতো বুড়ো দাদান। বুড়ো দাদানের সাথে ছিল ওর খুব ভাব, তাই তাকে হঠাৎ মনে পড়ে গেল। তাই দেখুন কি বলছে। আচ্ছা, তোর বুড়ো দাদানকে জ্যাজি মনে আছে? কি মনে আছে?
তুমি যদি আমাকে যখনই আমি দিদির বাড়িতে যেতাম হ্যাঁ তখন আমাকে ডেকে ডেকে আমাকে খেলাতে বলি, তারপর আমাকে কিছু জিনিস দিত খাওয়ার জন্য। আর তো চলুন, আমাদের সমস্ত কাজ হয়ে গেছে। ওইদিকে সূর্য পাটে বসতে চলেছে, পাখিরা বাড়ি ফিরছে। দিনের আলো এখনও প্রচুর, রোদ্দুরটা একটু কমেছে। চলুন তবে এবার ধরলাম বাড়ির পথ। সবাইকে টাটা করে দিলাম। ভালো থেকো তোমরা, শান্তিতে বিশ্রাম নিও। আবার কবে আসবো, কবে দেখা হবে জানি না। আর এদিকে ঘাস ফুল তুলে জ্যাজিকে ওর ড্যাডি দেখাচ্ছে কিভাবে ছোটোবেলায় ওরা খেলতো। আর এই কত উঁচু বাড়িগুলো দেখছেন, আসলে প্রায় অবাক হয়ে তাকিয়ে থাকি যে এত উঁচুতে মানুষের থাকতে ভয় করে না। আর এই পুরনো কবরগুলো, এগুলো একদম জরাজীর্ণ অবস্থায়। কোনো দিন এইগুলোকেও হয়তো ভেঙে সরিয়ে দেওয়া হবে নতুন কবর। তো চলুন বাড়ি ফেরার পথ ধরলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমাদের এই প্রিয় মানুষগুলোর জন্য আপনারাও একটু ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা। টাইট হয়ে গেছে। বাহ। লাগেন ফেলে